লেখিকা সুপ্রিয়া ঘোষের ভাঙা ঘর। অর্পিতা ভাতের থালাটা নিয়ে সুমিতের সামনে ধরল। ঘড়িতে তখন রাত 10টা। সুমিত ডাইনিং টেবিলের চেয়ারে বসে একমনে ফোন টিপছিল। অর্পিতার হাতের চুড়ির শব্দে ও একবার চোখ তুলে তাকালো। তারপর খুব তাচ্ছিল্যের সাথে বলল, এই সব সেদ্ধ সেদ্ধ খাবার রোজ ভালো লাগে না অর্পিতা। 10 বছর হয়ে গেল, রান্নার হাতটা তোমার একটুও শোধরালো না। অর্পিতা থমকে গেল। ও জানে আজও খুব যত্ন করে মাছের কালিয়াটা রেঁধেছে। ও শান্ত স্বরে বলল, তুমি তো কাল বললে শরীরটা ভালো নেই, তাই হালকা করে রাঁধলাম। আজ অফিস থেকে ফিরতে এত দেরি হলো কেন? অফিস থেকে ফিরবো নাকি অন্য কোথাও যাব সেটা নিয়ে তোমাকে জবাবদিহি করতে হবে নাকি? তোমার কাজ ঘর সামলানো, সেটা সামলাও। সুমিতের গলার স্বর শুনে মনে হলো যেন কোনো কর্মচারীকে ধমকাচ্ছে। 10 বছর আগে এই মানুষটাই অর্পিতার হাত ধরে বলেছিল, তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলে না। আজ সেই ভালোবাসার ছিটে ফোঁটাও নেই। সুমিত গপ করে 2-4 গড়াস খেয়ে হাত ধুয়ে উঠে পড়ল। ডাইনিং রুম থেকে সোজা বেডরুমে গিয়ে ও আলমারি খুলল। অর্পিতা পেছন পেছন ঘরে ঢুকে দেখল সুমিত ওর নীল রঙের ট্রলি ব্যাগটা বের করছে। কোথাও যাচ্ছ নাকি? অর্পিতার গলায় উৎকণ্ঠা। হ্যাঁ, কাল ভোরে অফিসের কাজে শিলিগুড়ি বেরোচ্ছি। 3-4 দিন থাকবো। ওখানেই মিটিং, ওখানেই সাইট ভিজিট। সুমিত কথাগুলো বলছিল কিন্তু অর্পিতার চোখের দিকে একবারও তাকাচ্ছিল না। ও দ্রুত হাতে ওর দামি ঘড়ি, পারফিউম আর কয়েকটা ব্র্যান্ডেড শার্ট ব্যাগে ভরছিল। অর্পিতা এগিয়ে গিয়ে ব্যাগটা গুছিয়ে দিতে চাইলো। দাঁড়াও, আমি ওষুধগুলো আর ইনহেলারটা দিয়ে দিই। পাহাড়ের দিকে যাচ্ছ, যদি শ্বাসকষ্ট বাড়ে। সুমিত এক ঝটকায় অর্পিতার হাতটা সরিয়ে দিল। রেখে দাও, তোমার আদিক্ষেতা, আমি সব নিয়েছি। আর শোনো, ওখানে নেটওয়ার্ক খুব খারাপ থাকবে। আমাকে ফোন করার একদম দরকার নেই, দরকার পড়লে আমিই করব। পরের দিন ভোর 5টায় সুমিত বেরিয়ে গেল। খোকা তখন ঘুমে বিভোর। যাওয়ার সময় সুমিত একবারও ছেলের কপালে হাত রাখলো না, এমনকি অর্পিতাকে একটা টাটা পর্যন্ত জানালো না। অর্পিতা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে দেখলো ট্যাক্সিটা পাড়ার মোড়ে অদৃশ্য হয়ে গেল। ওর বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছিল। পরের 4টে দিন অর্পিতার কাছে ছিল এক একটা যুগের মতো। সুমিতের ফোন সুইচড অফ, হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছে কিন্তু ব্লুটিক পড়ছে না। অর্পিতা ভেবেছিল কাজ শেষ করে সুমিত নিশ্চয়ই ফোন করবে। কিন্তু 4 দিন পর সকাল 10টা নাগাদ যখন অর্পিতা রান্নাঘরে খোকার জন্য টিফিন বানাচ্ছিল, তখন ওর ফোনটা বেজে উঠল। সুমিতের কলিগ বিকাশের স্ত্রী সুমিতার ফোন। অর্পিতা, তুই কি ফেসবুকে আছিস? একবার সুমিতের প্রোফাইলটা দেখতো। সুমিতার গলায় যেন আকাশ ভেঙে পড়ার শব্দ। অর্পিতা হাত ধুয়ে ফোনটা নিল। ফেসবুক অ্যাপটা খুলতে স্ক্রিনে ভেসে উঠল এক ভয়াবহ দৃশ্য। সুমিত একটা স্ট্যাটাস দিয়েছে, নিউ লাইফ নিউ বিগিনিং, সঙ্গে 4টে ছবি। একটা ছবিতে সুমিত বরের সাজে পিঁড়িতে বসে আছে, পাশে চন্দন মাখা টকটকে লাল বেনারসি পরা এক সুন্দরী তরুণী, দুজনের গলায় রজনীগন্ধার মালা। অন্য একটা ছবিতে সুমিত ওই মেয়েটির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ছবির লোকেশন দেওয়া আছে শিলিগুড়ি গ্র্যান্ড রিসর্ট। অর্পিতার হাতের ফোনটা ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। স্ক্রিনটা ফেটে কয়েক টুকরো হয়ে গেল। ওর মাথাটা বনবন করে ঘুরছিল। যে মানুষটা 4 দিন আগে এই ঘরে খেয়ে বেরোলো, সে আজ অন্য কারোর স্বামী। এই কি তবে সেই অফিসের কাজ? অর্পিতার শরীরে কোনো শক্তি ছিল না। ও দেওয়ালে ঠেস দিয়ে মেঝেতে বসে পড়ল। কোনো চিৎকার বেরোলো না গলা দিয়ে ওর। শুধু মনে পড়ল 7 বছর আগে খোকা যখন জন্মেছিল, সুমিত ওর কপালে চুমু খেয়ে বলেছিল, তুমি আমার লক্ষ্মী বউ। সেই লক্ষ্মী বউয়ের সংসার আজ এক নিমেষে খড়কুটোর মতো উড়ে গেল। অর্পিতা বেশিক্ষণ বসে রইল না। ও জানতো প্রতিবাদ করার সময় এটা নয়। সুমিতকে একটা ফোন করারও প্রয়োজন বোধ করলো না। ও সোজা উঠে নিজের আলমারি খুলল। বিয়ের সময় বাবার দেওয়া সে পুরনো ট্রলিটা বের করলো। সুমিতের দেওয়া একটা গয়না বা একটা শাড়িও ও ছোবে না। নিজের বাপের বাড়ি থেকে আনা কয়েকটা সুতির শাড়ি আর খোকার কয়েকটা জামা কাপড় একটা ছোট ব্যাগে ভরে নিল। খোকা স্কুল থেকে ফিরে আসতেই ওকে জড়িয়ে ধরলো অর্পিতা। খোকা অবাক হয়ে বলল, মা, আমরা কোথাও যাচ্ছি নাকি? হ্যাঁ রে সোনা, আমরা তোর দাদুর বাড়ি যাচ্ছি। অর্পিতার গলায় পাথর চাপা দেওয়া কাঠিন্য। বাবা আসুক তারপর যাব? খোকার এই প্রশ্নে অর্পিতার চোখে প্রথম এক ফোঁটা জল এলো। ও চোখের জল মুছে বলল, তোর বাবার আসবে না খোকা, আমাদের যা যা ছিল সব এখানেই শেষ। বিকেলে রোদে যখন অর্পিতা বাড়ির গেটে চাবি দিয়ে বেরিয়ে এলো, তখন ও একবারও পেছন ফিরে তাকালো না। 10 বছরের মায়া, আবেগ আর সাজানো ঘর সবই লোহার গেটের ওপাশে বন্দী হয়ে রইল। ওর সামনে এখন শুধুই অন্ধকার আর একলা লড়াইয়ের পথ।
বিকেলের মরা রোদ যখন রাস্তায় দীর্ঘ ছায়া ফেলছে, অর্পিতা তখন খোকার হাত ধরে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ট্রেনের ঝকঝক শব্দে ওর বুকের ভেতরটা কেঁপে উঠল। এই সেই স্টেশন যেখান থেকে 10 বছর আগে কপালে চওড়া সিঁদুর আর দু হাত ভর্তি শাখাপলা নিয়ে ও সুমিতের ঘর করতে গিয়েছিল। আজ সেই সিঁদুরটুকু যেন কপালে আগুনের মতো জ্বলছে। বাপের বাড়ি পৌঁছাতে রাত হয়ে গেল। রানাঘাটের ছোট একতলা বাড়িটার কলিং বেল বাজাতেই অর্পিতার মা দরজা খুললেন। মেয়ের আলুথালু বেশ আর নাতির শুকনো মুখ দেখে ওনার বুকটা ধক করে উঠল। পেছন থেকে বাবা চশমাটা ঠিক করতে করতে এগিয়ে এলেন। অর্পিতা, এই অসময়ে সুমিত আসেনি? বাবার প্রশ্নে অর্পিতা কোনো উত্তর দিল না, শুধু নিজের ফোনটা, যার স্ক্রিনটা চুরমার হয়ে গিয়েছিল কিন্তু তখনও চালু ছিল, বাবার হাতে ধরিয়ে দিল। সেই ফেসবুকের ছবিগুলো দেখে বৃদ্ধ বাবার হাতে লাঠিটা ঠক করে মেঝেতে পড়ে গেল। মা শুধু ডুকরে কেঁদে উঠলেন, ওরে পোড়া কপালি, এ কি সর্বনাশ হলো তোর। অর্পিতা এক ফোঁটা জলও ফেলল না। ও ধীর স্থিরভাবে তাতানকে খেতে দিয়ে শুয়ে দিল। ওর ভেতরের কান্নাটা বোধহয় পাথর হয়ে গেছে। ও জানতো রানাঘাটের এই ছোট শহরে খবর ছড়াতে 24 ঘন্টাও লাগবে না। পাড়ার লোকের কানাঘুষো, আত্মীয়দের বাঁকা চাউনি, সবই ওকে সইতে হবে। কিন্তু ওই রাতেই ও একটা শপথ নিল, চোখের জল ফেলে ওর নিজের লড়াইটা হারাবে না। পরদিন সকালে অর্পিতা যখন ঘুম থেকে উঠল, দেখল ওর বাবা ড্রয়িং রুমে বসে এলাকার এক আইনজীবীর সাথে কথা বলছেন। সুমিতের এই বিশ্বাসঘাতকতা শুধু একটা পরকীয়া নয়, এটা একটা অপরাধ। কিন্তু অর্পিতার মাথায় অন্য চিন্তা ঘুরছিল। সুমিত ভাবছে অর্পিতা অসহায়, ও একা থাকতে পারবে না। ও ভেবেছে অর্পিতা কান্নাকাটি করে ওর পায়ে ধরবে। ঠিক 2 দিন পর সুমিতের ফোন এলো। অর্পিতা ফোনটা ধরতেই ওপাশ থেকে সুমিতের সেই পরিচিত তাচ্ছিল্য ভরা স্বর ভেসে এলো, দেখলাম তো বাড়ি ছেড়ে চলে গেছো, ভালোই করেছো, অশান্তি কম হবে। আমি শিলিগুড়ির এই ফ্ল্যাটে রিনার সাথে থাকবো ভাবছি, তুমি বরং ডিভোর্স পেপারটা সই করে দিও, আমি কিছু খোরপোশ পাঠিয়ে দেব। অর্পিতা শান্ত গলায় বলল, খোরপোশ? 10 বছরের বিশ্বাস ভাঙার দাম কত ঠিক করেছো সুমিত? আর শোনো, ডিভোর্স আমি দেব না। দ্বিতীয় বিয়ে করাটা যদি তোমার শখ হয়, তবে সেই শখের মাসুল কত সেটা আদালত ঠিক করবে, আমি আসছি। ফোনটা কেটে দিয়ে অর্পিতা আয়নার সামনে দাঁড়ালো। ওর সিঁথির সিঁদুরটাও মুছলো না, বরং আরো গাঢ় করে পড়লো। ও ঠিক করলো কলকাতায় যাবে, সুমিতের অফিসের সামনে দাঁড়াবে। ও দেখাতে চায় যে অর্পিতা মরে যায়নি। সুমিতের অফিসে বড়বাবু অর্পিতার বাবার পূর্ব পরিচিত ছিলেন। অর্পিতা জানতো সুমিত অফিসের কাজে শিলিগুড়ি যাওয়ার নাম করে আসলে ছুটি নিয়ে বিয়ে করতে গিয়েছিল। এটা বড় ধরনের জালিয়াতি। সপ্তাহখানেক পর অর্পিতা একাই পৌঁছালো সুমিতের অফিসের গেটে। হাতে ছিল সুমিতের সে বিয়ের ছবিগুলোর প্রিন্ট আউট আর বিয়ের ম্যারেজ সার্টিফিকেট। ও সোজা গিয়ে ঢুকলো ম্যানেজারের কেবিনে। আধ ঘন্টা পর যখন ও কেবিন থেকে বেরোলো, ওর মুখে একটা অদ্ভুত তৃপ্তির হাসি। ও জানতে পারলো সুমিতের এই কুকীর্তির কথা অফিস জানতো না। নীতিগত কারণে অফিসের ভাবমূর্তি নষ্ট করার দায়ে সুমিতকে শোকজ করা হতে পারে। অর্পিতা ওখান থেকে সোজা গেল সুমিতের সেই সাজানো ফ্ল্যাটে, যেখানেও 10 বছর কাটিয়েছিল। দরজা খুলতে দেখলো ড্রয়িং রুমে সুমিতার সেই নতুন মেয়েটি রিনা বসে কফি খাচ্ছে। অর্পিতাকে দেখে সুমিত সোফা থেকে লাফিয়ে উঠল, তুমি এখানে কি করছো? সাহস কত তোমার আমার বাড়িতে ঢোকার? সুমিত চিৎকার করে উঠল। অর্পিতা ধীর পায়ে এগিয়ে গিয়ে সেন্ট্রাল টেবিলে রাখা কফির মগটা এক ঝটকায় মেঝেতে ফেলে দিল। কাচের টুকরো আর কফি চারদিকে ছড়িয়ে পড়ল। রিনা আতঙ্কে সুমিতের পেছনে লুকোলো। অর্পিতা রিনার দিকে তাকিয়ে বলল, তুমি যে মানুষটার হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখছো, জানো তো ও অলরেডি বিবাহিত। আর ভারতীয় আইন অনুযায়ী প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করাটা দণ্ডনীয় অপরাধ। তুমি এখন ওর স্ত্রী নও, তুমি ওর রক্ষিতা মাত্র। সুমি তেড়ে এলো অর্পিতার দিকে। চুপ করো অর্পিতা, অনেক বাড়াবাড়ি করছো তুমি। অর্পিতা বিন্দুমাত্র ভয় না পেয়ে সুমিতের চোখের দিকে তাকিয়ে বলল, বাড়াবাড়ি এখনো দেখোইনি সুমিত। আজই তোমার অফিসে তোমার বিয়ের সব প্রমাণ দিয়ে এসেছি। কালকের মধ্যে তোমার সাসপেনশন লেটার চলে আসবে। আর এই ফ্ল্যাট, মনে আছে এটা আমার আর তোমার জয়েন্ট নামে কেনা, অর্ধেক ভাগ আমার। আজ থেকে আমি এখানেই থাকবো, পাশের ঘরে। তুমি আর তোমার নতুন বধূ থাকতে চাও, তবে আমার চোখের সামনে থেকো, দেখি তোমাদের নতুন সংসার কতদিন টেকে। সুমিত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও ভাবতেই পারেনি শান্ত ঘরকুনো অর্পিতা একদিন এভাবে রুদ্র মূর্তি ধারণ করবে। অর্পিতা নিজের পুরনো ঘরটায় ঢুকে ভেতর থেকে খিল তুলে দিল। ওর কান্নার বাঁধ এবার ভাঙলো, কিন্তু সেটা শোকের নয়, সেটা ছিল প্রতিশোধের আগুনের উত্তাপ। রাত 12টার সময় অর্পিতা শুনল পাশের ঘরে সুমিত আর রিনার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে। রিনা বোধহয় বুঝতে পেরেছে ও কোন জালে ফেসেছে। অর্পিতা বিছানায় শুয়ে অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বলল, ঘর ভাঙার খেলা তুমি শুরু করেছিলে সুমিত, কিন্তু শেষটা আমি করব।
সুমিত আর রিনার ঝগড়ার শব্দ দেওয়াল ভেদ করে আসছিল, কিন্তু অর্পিতা সেদিকে কান দিল না। ও জানতো আবেগ দিয়ে ভাত জোটে না। ওই রাতেই ওর পুরনো ডায়েরিটা বের করলো। বিয়ের আগে ও গোল্ড মেডেলিস্ট ছিল পুষ্টিবিজ্ঞানে। 10 বছর সুমিতের ঘর করতে গিয়ে ক্যালোরি মেপে রান্না করা ছাড়া সে বিদ্যার আর কোনো প্রয়োগ হয়নি। পরদিন সকালে অর্পিতা সুমিতের মুখোমুখি হলো। সুমিতের চোখে মুখে তখন চরম বিরক্তি। দেখ অর্পিতা, চালাকি করিস না। এই ফ্ল্যাট আমার টাকায় কেনা, অর্ধেক ভাগ তুই আইনি লড়াই করে পেতে পেতে তোর চুল পেকে যাবে। সুমিত দাঁত কিরমির করে বলল। অর্পিতা একচিলতে হাসলো। আইনি লড়াই তো চলবেই সুমিত, তবে তার আগে তোমার অফিসের বড়বাবু জানিয়েছেন দ্বিতীয় বিবাহ আর জালিয়াতির অভিযোগে তোমার প্রমোশন আটকে গেছে। এবার শোনো, এই ফ্ল্যাটের লিভিং রুমে আমি আজ থেকে আমার কাজ শুরু করছি। আপত্তি থাকলে পুলিশ ডাকতে পারো। অর্পিতা দেরি করেনি। ওর জমানো সামান্য কিছু টাকা আর মায়ের দেওয়া গয়না বন্ধক রেখে ও একটা ছোট ল্যাপটপ আর ডায়েট চার্ট তৈরির সফটওয়্যার কিনলো। পাড়ার মোড়ে একটা ছোট ফ্লেক্স টাঙিয়ে দিল, অর্পিতার হেলথ অ্যান্ড ডায়েট ক্লিনিক। প্রথমে লোকে বাঁকা চোখে তাকিয়েছিল। ললিতা মাসি এসে বলেই ফেললেন, হ্যাঁ রে অর্পিতা, স্বামী ঘরে নতুন বউ এনেছে আর তুই এখানে ব্যবসা করছিস, লোক হাসাবি। অর্পিতা নির্লিপ্ত গলায় উত্তর দিল, মাসিমা, লোকের হাসিতে আমার পেট ভরবে না। আমার ছেলের স্কুলের ফিস দিতে হবে। শুরুর দিনগুলো ছিল হাড়ভাঙা খাটুনির। সকাল 5টায় উঠে তাতানার জন্য টিফিন বানানো, তারপর সারাদিন ক্লায়েন্টের জন্য ডায়েট চার্ট তৈরি করা। সুমিত বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে। মাঝরাত্রে ড্রয়িং রুমে জোরে মিউজিক চালিয়েছে যাতে অর্পিতা কাজ করতে না পারে। একদিন তো রিনা এসে অর্পিতার ল্যাপটপটা নিজের হাতে বন্ধ করে দিল। অর্পিতা চিৎকার করেনি, ও সোজা থানায় গিয়ে গার্হস্থ্য হিংসার ডায়েরি করে এলো। পুলিশ যখন সুমিতের দরজায় এসে দাঁড়ালো, সুমিতের দম্ভ এক নিমেষে জল হয়ে গেল। ওই দিন অর্পিতা বুঝিয়ে দিল ও আর সে অবলা লক্ষ্মী বউ নেই। 3 মাস পর অর্পিতার ডায়েট প্ল্যান আর ঘরোয়া টোটকা পার্শ্ববর্তী এলাকায় জনপ্রিয় হতে শুরু করেছে। ও বুঝলো শুধু ডায়েট চার্টে হবে না, ও নিজের হাতে বানানো হেলথ ড্রিঙ্কস আর লো ক্যালোরি স্ন্যাক্স সাপ্লাই দেওয়া শুরু করলো। বাড়িতে একটা ছোট ইউনিট বসালো। গ্রামের 4টে বিধবা মহিলাকে কাজে নিল। এরই মাঝে এলো চরম আঘাত। সুমিত অফিস থেকে বরখাস্ত হলো। রিনা বুঝলো ডুবন্ত নৌকায় থাকা নিরাপদ নয়, তাই ও সুমিতের যা কিছু নগদ ছিল সব নিয়ে চম্পট দিল। সুমিত এখন সর্বশান্ত। একদিন রাতে সুমিত টলতে টলতে অর্পিতার ঘরের দরজায় ধাক্কা দিল। অর্পিতা, আমাকে মাফ করে দাও। রিনা আমাকে ঠকিয়েছে, তুমি তো আমার আপন, আমাকে একটু জায়গা দাও। অর্পিতা দরজা খুলল। সুমিতের বিধ্বস্ত চেহারা দেখে ওর মায়া হলো না, বরং ঘেন্না লাগলো। ও শান্ত স্বরে বলল, তুমি যখন নতুন বিয়ে করতে গিয়েছিলে তখন আমি তোমার আপন ছিলাম না সুমিত। আজ যখন তোমার টাকার চাকরি নেই তখন আমি আপন হলাম। এই ঘরটা এখন আমার অফিস, এখানে তোমার কোনো জায়গা নেই। কাল সকালে আমি উকিল পাঠাচ্ছি, ফ্ল্যাটটা বিক্রি করে আমার অর্ধেক অংশ আমি বুঝে নেব। আমি থাকবো কোথায়? সুমিতের গলায় হাহাকার। সেটা তোমার চিন্তার বিষয়। আমি 10 বছর তোমার ঘর সামলেছি, এখন নিজের জীবন সামলাচ্ছি। এই বলে অর্পিতা মুখের ওপর দরজা বন্ধ করে দিল। পরের বছর অর্পিতা বাপের বাড়ির পাড়ায় নিজের বড় আউটলেট খুলল। ওর ব্র্যান্ডের নাম দিল অপরাজিতা। তাতান এখন দামি স্কুলে পড়ে। ওর চোখে এখন মায়ের জন্য গর্ব। অর্পিতা আজ আর কারো স্ত্রী হিসেবে পরিচিত নয়, ওর নিজের পরিচয় একজন সফল উদ্যোক্তা। সেদিন বিকেলে স্টেশনে দাঁড়িয়ে অর্পিতা দেখল সেই একই ট্রেন যাচ্ছে, তবে আজ ওর চোখে জল নেই, বরং শিরদাঁড়াটা একদম সোজা। ও জানলো হাড়ির খবর আসলে এটাই, একা লড়তে জানলে পৃথিবী তোমার পায়ের নিচে মাথা নত করতে বাধ্য। অর্পিতার অপরাজিতা ব্র্যান্ডের হেলথ ড্রিঙ্কস আর ডায়েট ফুড তখন রানাঘাট ছাড়িয়ে কৃষ্ণনগর আর শান্তিপুরের বাজারেও জায়গা করে নিয়েছে। 4টে মহিলার জায়গায় এখন 15 জন স্থানীয় মহিলা অর্পিতার ইউনিটে কাজ করেন। অর্পিতা তখন শুধু একজন মা নন, তিনি এখন অনেকের অন্নদাত্রী। কিন্তু সুমিত সুমিত তখন রানাঘাটের এক সস্তা মেসে পড়ে ধুকছে। চাকরি গেছে, রিনা সব টাকা নিয়ে পালিয়েছে, আর পাড়ার লোক ওকে দেখে থুতু ফেলে। এই হীনমন্যতা থেকে ওর মাথায় জেদ চাপলো, অর্পিতাকেও ধ্বংস করবেই। ও জানতো অর্পিতার সবচেয়ে দুর্বল জায়গা হলো ওর সততা আর ছেলে তাতান। জানুয়ারির এক কনকনে শীতের রাতে অর্পিতা যখন ইউনিটে কাজ শেষ করে বাড়ি ফিরছিল, দেখলো ওর গোডাউনের সামনে ভিড়। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। কে বা কারা যেন পেছনের জানলা দিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। চোখের সামনে অর্পিতার এতদিনের পরিশ্রম, কাঁচা মাল আর তৈরি হওয়া কয়েক হাজার প্যাকেট খাবার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অর্পিতা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। দমকল আসার আগেই সব শেষ। পাশ থেকে কেউ একজন ফিসফিস করে বলল, বৌদি, পাড়ার মাথায় সুমিতদাকে দেখা গিয়েছিল, হাতে একটা সাদা ক্যান ছিল। অর্পিতার চোয়াল শক্ত হয়ে গেল। ও বুঝলো সুমিত ওকে ভাতে মারতে চায়। পরদিন সকালে পাড়ার মাতব্বররা এলো সমবেদনা জানাতে। ছেড়ে দে না মা, এই ব্যবসা ট্যাবসা মেয়েদের কাজ নয়, দেখলি তো রেশারেশি করতে গিয়ে সব খোয়ালি, তার চেয়ে সুমিতের সাথে একটা মিটমাট করে নে।
এক বয়স্ক জ্যাঠামশাই জ্ঞান দিলেন। অর্পিতা তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, জ্যাঠামশাই, আগুন লেগেছে আমার গোডাউনে, আমার মেরুদণ্ডে নয়। যে পুড়িয়েছে তাকে আমি শরীরে আঘাত করব না, আইনি পথেই জেলে পাঠাবো। কিন্তু সুমিতের চাল ছিল আরো গভীর। আগুন লাগানোর দুদিন পরেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হলো। সুমিতের এক চেলা ছদ্মবেশে অর্পিতার খাবার খেয়ে অসুস্থ হওয়ার অভিনয় করলো। অভিযোগ উঠল অর্পিতার খাবারে ভেজাল আছে, ও নোংরা জলে হেলথ ড্রিঙ্ক বানায়। ফুড ইন্সপেক্টর হানা দিলেন অর্পিতার ইউনিটে। অর্পিতার লাইসেন্স সাময়িকভাবে বাতিল হয়ে গেল। অর্পিতা ঘর বন্দি হয়ে পড়ল। তাতার স্কুল থেকে ফিরে কাঁদো কাঁদো গলায় বলল, মা, স্কুলের বন্ধুরা বলছে তুমি নাকি বিষ খাওয়াও সবাইকে, পুলিশ নাকি তোমাকে ধরে নিয়ে যাবে। অর্পিতার চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু ও সেটা ভেতরে গিলে নিল। ও জানতো এটা সুমিতের শেষ চাল। ও সোজা চলে গেল সেই ফুড টেস্টিং ল্যাবে যেখানে ওর স্যাম্পেল পাঠানো হয়েছিল। নিজের গয়না বিক্রির শেষ সম্বলটুকু দিয়ে ও গোপনে প্রাইভেট টেস্টিং করালো। রিপোর্টে এলো খাবারের মান চমৎকার, বরং যে স্যাম্পেলটা ফুড ডিপার্টমেন্টে জমা পড়েছিল তাতে বাইরে থেকে বিষাক্ত কেমিক্যাল মেশানো হয়েছে। অর্পিতা দমে গেল না। ও জানতো সুমিত এখন কোথায় আড্ডা দেয়। একদিন সন্ধ্যায় ও একা গেল সেই সস্তা মদের ঠেকে। সুমিত তখন নেশায় চুর হয়ে বন্ধুদের বলছে, দেখলি তো, মেয়ে ছেলেকে বেশি ডানা মেলতে দিলে এই হয়। ওর সব ডানা আমি কুচিয়ে কেটে দিয়েছি, এখন আবার আমার পায়ে এসে পড়বে। অর্পিতা পেছন থেকে বলে উঠল, পায়ে পড়ার দিন শেষ সুমিত, এবার তোমার হাত করা পড়ার দিন শুরু। অর্পিতার হাতে ছিল একটা ভয়েস রেকর্ডার। ও আগে থেকে পুলিশের সাথে কথা বলে ওত পেতেছিল। সুমিতের সব স্বীকারোক্তি, কিভাবে ও আগুন লাগিয়েছে, কিভাবে খাবারে বিষ মিশিয়েছে, সব রেকর্ড হয়ে গেল। পুলিশ যখন ঘর অন্ধকার করে ঢুকে সুমিতকে জাপটে ধরল, সুমিতের নেশা 1 সেকেন্ডে ছুটে গেল। অর্পিতা, আমাকে বাঁচাও, আমি তো তোমার স্বামী। সুমিতের গলার সে দম্ভ তখন কান্নায় বদলে গেছে। অর্পিতা ওর দিকে একবারও না তাকিয়ে ইন্সপেক্টরকে বলল, স্যার, ওর বিরুদ্ধে খুনের চেষ্টা, বিষ মেশানো আর সম্পত্তির ক্ষয়ক্ষতির মামলা দিন। 10 বছর ওকে চিনেছি, বাকি জীবনটা যেন ওর নিজেকে চেনার জন্য জেলেই কাটায়। 3 মাস পর কোর্টের নির্দেশে সুমিতের সাজা হলো। অর্পিতা নিজের হারানো সম্মান ফিরে পেল। নিউজ পেপারে বড় করে হেডলাইন হলো, ষড়যন্ত্রকে হারিয়ে অপরাজিতা অর্পিতা। এবার অর্পিতা আর ছোট ইউনিটে থেমে থাকলো না। ও সরকারি লোন নিয়ে বীরভূমের বড় এক টুকরো লাল মাটি কিনলো। সেখানেও শুধু একটা ফ্যাক্টরি নয়, দুস্থ মেয়েদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুললো। আজ অর্পিতা সেই একই জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু আজ ট্যাক্সি, অদৃশ্য হওয়ার শূন্যতা নেই। আজ সামনে দিগন্ত বিস্তৃত এক নিজের গড়া সাম্রাজ্য। তাতান পাশে এসে দাঁড়ালো। ওর হাতে অর্পিতার জন্য আনা একটা রজনীগন্ধার তোড়া। অর্পিতা হাসলো। ও জানলো বিশ্বাসঘাতক স্বামী কিংবা আগুনের শিখা কোনো কিছুই সেই নারীকে আটকাতে পারে না যে নিজে নিজের ভাগ্য লিখতে জানে। সুমিত জেলে যাওয়ার মাস 6 পর অর্পিতার অপরাজিতা ব্র্যান্ড তখন পশ্চিমবঙ্গের নামী সুপারমার্কেটগুলোর তাকে জায়গা করে নিয়েছে। রানাঘাটের ওপর গড়া ওর ছোট ফ্যাক্টরি এখন দিনরাত চলে, কিন্তু সাফল্য যেমন বন্ধু আনে তেমনই আনে নাম না জানা শত্রু। কলকাতার এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানি নিউট্রিশাইন লিমিটেড অর্পিতাকে প্রস্তাব দিল। ওর ব্র্যান্ডটা তারা কিনে নিতে চায়, 5 কোটি টাকার অফার। অর্পিতার বাবা শুনে বললেন, নিয়ে নে মা, এক জীবনে এত টাকা আর পাবি না, দাদু ভাইয়ের ভবিষ্যৎ নিশ্চিন্ত হবে। কিন্তু অর্পিতা রাজি হলো না। ও জানতো এই ব্র্যান্ড শুধু ওর একার নয়, এর সাথে রানাঘাটের 25 জন মহিলার রুটি রুজি জড়িয়ে আছে। ও সাফ জানিয়ে দিল, আমার পরিশ্রমের সন্তানকে আমি বিক্রি করব না। ব্যাস, শুরু হলো ক্ষমতার নোংরা খেলা। হঠাৎ করে অর্পিতার ফ্যাক্টরির ওপর একের পর এক আইনি নোটিশ আসতে লাগলো। কখনো এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের দোহাই, কখনো ট্যাক্স ফাঁকির মিথ্যে অভিযোগ। ও বুঝলো ওই বড় কোম্পানিটা ওকে মারতে চাইছে, যাতে ও বাধ্য হয়ে ব্যবসা বিক্রি করে দেয়। এরই মধ্যে একদিন সকালে অর্পিতার ফ্যাক্টরির গেটে একদল লোক এসে বিক্ষোভ শুরু করলো। তাদের দাবি, অর্পিতার ফ্যাক্টরি থেকে নির্গত নোংরা জল নাকি গ্রামের পুকুর নষ্ট করছে। অর্পিতা জানে ও আধুনিক ফিল্ট্রেশন প্ল্যান্ট বসিয়েছে, কিন্তু কেউ কথা শোনার পাত্র নয়। তারা ফ্যাক্টরি ভাঙচুর করার হুমকি দিল। ভিড়ের মধ্যে অর্পিতা একজনকে চিনতে পারলো, বিকাশ, সুমিতের পুরনো কলিগ। বিকাশের হাতে মোবাইল, ও লাইভ ভিডিও করছে আর অর্পিতাকে দুর্নীতিবাজ ব্যবসায়ী বলে গালমন্দ করছে। অর্পিতা বুঝলো জেলের ভেতর থেকে সুমিতি হয়তো এই ঘুঁটি সাজিয়েছে ওই বড় কোম্পানির সাথে হাত মিলিয়ে। অর্পিতা ভেতরে ঢুকলো না। ও ফ্যাক্টরির সামনে একটা প্লাস্টিকের চেয়ার পেতে একা বসে পড়লো। হাতে কোনো লাঠি নেই, কোনো গুন্ডা নেই, শুধু ওর দৃঢ় চাউনি। আপনারা যারা বিক্ষোভ করছেন তাদের মধ্যে অর্জুন কাকা আছেন, যার বউ আমার ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালায়। আছেন মাধব দা, যার মেয়ের বিয়ের সময় আমি সুদমুক্ত লোন দিয়েছিলাম। অর্পিতা মেঘ গম্ভীর স্বরে বলল, আপনারা যদি বিশ্বাস করেন আমি আপনাদের বিষ দিচ্ছি, তবে নিজের হাতেই এই ফ্যাক্টরি ভেঙে দিন, আমি বাধা দেব না। কিন্তু মনে রাখবেন, এই ফ্যাক্টরি বন্ধ হলে আজ থেকে 25টা উনুন জ্বলবে না।
মুহূর্তের মধ্যে ভিড়টা শান্ত হয়ে গেল, মানুষগুলো মুখ নামিয়ে নিল। বিকাশ তখন চেঁচাচ্ছে, শুনবেন না ওর কথা, ও মায়াজাল বুনছে। ঠিক সেই সময় এক অভাবনীয় ঘটনা ঘটল। ফ্যাক্টরির ভেতর থেকে সে 25 জন মহিলা হাতে হাতা, খুন্তি আর ঝাড়ু নিয়ে বেরিয়ে এলেন। তাদের নেতৃত্ব দিচ্ছেন যশোদা দিদি। তিনি বিকাশের কলার ধরে হিড়হিড় করে টেনে আনলেন সবার সামনে। হারামজাদা, মেয়ে ছেলের বুদ্ধি নিয়ে টিটকিরি দিচ্ছিলি? শোন, এই মা লক্ষ্মী আমাদের কাজ দিয়েছে, সম্মান দিয়েছে। ওর গায়ে যদি আঁচ লাগে তবে তোর মাথাটা আমরা এখানে ফুটবল বানিয়ে দেব। বিকাশ আর তার ভাড়াটে গুন্ডারা সেই রণচণ্ডী মূর্তিদের দেখে চম্পট দিল। গ্রামের সাধারণ মানুষ অর্পিতার পাশে এসে দাঁড়ালো। ওই দিন অর্পিতা বুঝলো ওর সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, ওর সাথে থাকা এই মানুষগুলোর ভরসা। অর্পিতা ওখানেই থামলো না। ও জানলো রক্ষণাত্মক খেললে হবে না, এবার আক্রমণ করতে হবে। ও সরাসরি ওই মাল্টিন্যাশনাল কোম্পানির বিরুদ্ধে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ঠুকে দিল এবং সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনাটা তুলে ধরলো। ওর কাছে ওই কোম্পানির প্রতিনিধির সাথে হওয়া কল রেকর্ডিং ছিল, যেখানে তারা ভয় দেখিয়ে ব্যবসা কেনার কথা বলেছিল। এক সপ্তাহের মধ্যে সারা বাংলা জুড়ে হ্যাশট্যাগ ট্রেন্ডিং হলো স্ট্যান্ড উইথ অর্পিতা। বড় বড় নিউজ চ্যানেলগুলো রানাঘাটে এসে পৌঁছলো। যে কোম্পানি ওকে কিনতে চেয়েছিল তাদের শেয়ার বাজারে ধস নামলো। সরকারের পক্ষ থেকে তদন্ত হলো এবং অর্পিতার ওপর আসা সব মিথ্যে অভিযোগ খারিজ হয়ে গেল। মাস চারেক পর অর্পিতা এখন ল্যাপটপে নিজের নতুন স্টোর চেইনের ব্লুপ্রিন্ট দেখছে। ওর ব্র্যান্ড অপরাজিতা এখন শুধু বাংলা নয়, উড়িষ্যা আর বিহারেও ডানা মেলছে। সুমিত জেল থেকে ছাড়া পেয়ে একবার দেখা করতে এসেছিল। ওর চেহারাটা ভিখারির মতো হয়েছে। জেল থেকে বেরোনোর পর কোনো আত্মীয়কে আশ্রয় দেয়নি। সুমিত অর্পিতার অফিসের বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। অর্পিতা ওকে নিজের কেবিনেও ডাকলো না, শুধু ওর পিয়নকে দিয়ে একটা খাম পাঠালো। খামের ভেতর ছিল 5,000 টাকা আর একটা ট্রেনের টিকিট শিলিগুড়ির। অর্পিতা জানলা দিয়ে দেখলো সুমিত সেই টিকিটটা নিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। ও জানলো ক্ষমা আর দয়া এক জিনিস নয়। বিশ্বাসঘাতককে ক্ষমা করা মানে নিজের আত্মসম্মানকে অপমান করা। আজ রাতে অর্পিতা যখন ডাইনিং টেবিলে তাতানের সাথে খেতে বসলো, তাতান বলল, মা তুমি এত সাহসী কি করে হলে? অর্পিতা হাসলো ও ভাতের থালাটা তাতানের সামনে এগিয়ে দিয়ে বলল, সাহস কেউ নিয়ে জন্মায় না রে সোনা। যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন হয় মরতে হয়, নয়তো দেওয়ালটা ভেঙে পথ তৈরি করতে হয়। 12 বছর আগে যে অর্পিতা সুমিতের গলার স্বর শুনে ভয়ে কাঁপতো, সেই অর্পিতা আজ হাজার হাজার নারীর কণ্ঠস্বর হয়ে উঠেছে। বছর 5 কেটে গেছে। সাধারণ গৃহবধূ অর্পিতা আজ অপরাজিতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালকিন। রানাঘাটের সে ছোট ইউনিট এখন এক বিশাল ফ্যাক্টরি কমপ্লেক্স। প্রায় 500 মহিলা সেখানে কাজ করেন। অর্পিতার ব্র্যান্ডের হেলথ ড্রিঙ্ক এখন দুবাই আর সিঙ্গাপুরেও রপ্তানি হচ্ছে। কিন্তু সাফল্য যত উঁচুতে ওঠে, ঝড়ের ঝাপটাও তত জোরালো হয়। এবার অর্পিতার সামনে কোনো বিশ্বাসঘাতক স্বামী বা ছোটখাটো কর্পোরেট কোম্পানি নেই। এবার সামনে দাঁড়িয়েছে এক প্রভাবশালী রাজনৈতিক নেতা অঞ্জন সামন্ত। অঞ্জন সামন্তের নজর পড়েছে অর্পিতার ফ্যাক্টরির পাশের 10 একর জমির ওপর। সেখানেও একটা শপিং মল বানাতে চায়, কিন্তু সেই জমিটা অর্পিতা আগেই কিনে রেখেছিল ওর নতুন মহিলা দক্ষতা উন্নয়ন কেন্দ্র বানানোর জন্য। অঞ্জন সামন্তের লোক এসে অর্পিতাকে শাসিয়ে গেল, বৌদি রাজনীতি আর ব্যবসা আলাদা রাখুন, জমিটা পার্টিকে দিয়ে দিন, ভালো দাম পাবেন, না হলে ফ্যাক্টরি চালানো দায় হয়ে যাবে। অর্পিতা সেদিন ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলেছিল, জমিটা আমার নয়, এই ফ্যাক্টরির মেয়েদের আমি চ্যারিটি করতে পারি না। ব্যাস শুরু হলো নারকীয় যন্ত্রণা। এক সপ্তাহের মধ্যে অর্পিতার ফ্যাক্টরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। বলা হলো লোডশেডিং, কিন্তু পাশের সব বাড়ি আলোয় ঝলমল করছে। কাঁচামাল নিয়ে আসা ট্রাকগুলো মাঝ রাস্তায় আটকে দেওয়া হতে লাগলো। গুন্ডারা এসে ফ্যাক্টরির মেয়েদের ভয় দেখাতে শুরু করলো। অর্পিতার বাবা ভয় পেয়ে বললেন, মা এই লোকগুলো খুব খতরনাক, তুই জমিটা দিয়ে দে, জীবন থাকলে ব্যবসা আবার হবে। অর্পিতা শুধু হাসলো। ও জানতো একবার মাথা নোয়ালে এই শকুনেরা ওকে ছিঁড়ে খাবে। ও সেদিন রাতে রানাঘাটে সেই 500 মহিলাকে ডাকলো। ফ্যাক্টরি চত্বরে হেরিকেন জ্বালিয়ে সভা হলো। দিদিরা, আপনারা কি কাজ হারাতে চান? অর্পিতা প্রশ্ন করলো। একসাথে 500 গলা গর্জে উঠলো, না, তবে আজ থেকে আমরা কেউ বাড়ি যাব না, এই ফ্যাক্টরি আমাদের ঘর। দেখি অঞ্জন সামন্তের কত দম আমাদের সরায়। শুরু হলো এক ঐতিহাসিক অবস্থান বিক্ষোভ। 500 মহিলা ফ্যাক্টরির গেটে পিকেটিং শুরু করলেন। সংবাদ মাধ্যম খবর পেল, কিন্তু অঞ্জন সামন্ত কাঁচা খেলোয়াড় নন। ও পুলিশ প্রশাসনকে হাত করে নিলেন। পুলিশ এসে বলল, এখানে 144 ধারা জারি করা হয়েছে, আপনারা উঠে যান। অর্পিতার সামনে এগিয়ে এলো। ও মোবাইল বের করে সরাসরি লাইভ শুরু করলো সোশ্যাল মিডিয়ায়। ওর ফলোয়ার তখন কয়েক মিলিয়ন। দেখুন সাধারণ মানুষ, আজ একজন স্বনির্ভর নারী আর 500 শ্রমজীবী মহিলার পেটে লাথি মারতে কিভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। যদি আমাদের রক্ত ঝরে তবে সেই দায় সরকারের। ভিডিওটা দাবানলের মতো ছড়িয়ে পড়লো। অঞ্জন সামন্ত তখন মরিয়া। ও মাঝরাত্রে একদল সশস্ত্র গুন্ডা পাঠালো ফ্যাক্টরি দখল করতে, কিন্তু ও জানতো না রানাঘাটের মানুষ অর্পিতাকে মা লক্ষ্মী বলে মানে। গুন্ডারা যখন গেট ভাঙার চেষ্টা করলো, গ্রামের শত শত পুরুষ আর মহিলা মশাল নিয়ে বেরিয়ে এলেন। সেই রাতে অঞ্জন সামন্তের গুন্ডাদের যে দশা হয়েছিল তা চোখে
দেখবার মতো নয়। ঠিক সেই সময় সুমিতের আবার আবির্ভাব হলো। সুমিত এখন ফুটপাথের ভিখারি ও অঞ্জন সামন্তের দপ্তরে গিয়ে এক অদ্ভুত প্রস্তাব দিল। আমি অর্পিতার প্রাক্তন স্বামী, আমি যদি প্রেস কনফারেন্স করে বলি যে অর্পিতা আমার উপর অত্যাচার করে আমাকে রাস্তায় বসিয়েছে, তবে ওর ভাবমূর্তি নষ্ট হবে। অঞ্জন সামন্ত সুমিতকে টাকা দিল। পরের দিন প্রেস কনফারেন্স ডাকা হলো। সুমিত সেখানে কান্নাকাটি করে বলতে লাগলো, অর্পিতা একজন ডাইনি, ওর নিজের স্বামীকেও ছাড়েনি। কিন্তু অর্পিতা প্রস্তুত ছিল। ও সরাসরি সেই প্রেস কনফারেন্সে ঢুকে পড়ল। সাথে ছিল সুমিতের সেই পুরনো জেল খাটা নথিপত্র, রিনার সাথে ওর বিয়ের ছবি এবং সুমিতের মেডিকেল রিপোর্ট, যেখানে স্পষ্ট লেখাও মাদকাসক্ত। অর্পিতা মাইক হাতে নিয়ে সুমিতের দিকে তাকিয়ে বলল, সুমিত, আগে আমি তোমার ভাতের থালা গুছিয়ে দিতাম। আজ যদি চাও তবে আমার অফিসের বাইরে তোমাকে দারোয়ানের কাজ দিতে পারি, কিন্তু মিথ্যে বলে নিজের পতন আর ত্বরান্বিত করো না। সুমিত মাথা নিচু করে পালিয়ে গেল। অঞ্জন সামন্তের সব ঘুঁটি উল্টে গেল। ওপরতলা থেকে চাপ আসে। অঞ্জন সামন্তকে দল থেকে বহিষ্কার করা হলো। জমিটা অর্পিতারই রয়ে গেল। মাস 6 পরে অর্পিতার সেই মহিলা দক্ষতা উন্নয়ন কেন্দ্র উদ্বোধন হলো। ফিতে কাটলো ওর ছেলে তাতান। তাতান এখন সুঠাম যুবক। ও অর্পিতার কানে কানে বলল, মা, বাবা যদি আজ দেখতো তুমি কোথায় পৌঁছেছো, তাহলে হয়তো নিজের মুখ আয়নায় দেখতে পারতো না। অর্পিতা আকাশের দিকে তাকালো। বিকেলের রোদে তখন ফ্যাক্টরি চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, যা আসলে 500টা পরিবারের আগুনের চিহ্ন। অর্পিতা আজ আর কারো পরিত্যক্ত স্ত্রী নয়। ও আজ এক সাম্রাজ্যের সম্রাজ্ঞী। সিঁদুরের তেজ যদি চন্দ্রের মতো শীতল হয়, তবে বিপদেতে তপ্ত আগুনের মতো পুড়িয়ে ছাইও করে দিতে পারে। অর্পিতা আজ আর একা লড়াইয়ের পথে নেই। ও আজ নিজেই একটা পথ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।